আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবেন বলে প্রত্যাশা জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে নির্বাচনের পথে যাওয়া উচিত। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে এখনও আওয়ামী দোসররা বসে আছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। দ্রুত জুলাই ঘোষণাপত্র চায় তরুণ নেতারা। রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ তাদের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনে করেন জুলাই অভ্যুত্থানের আইনি এবং সাংবিধানিক ভিত্তি প্রয়োজন। ঘোষণাপত্র জারি করতে সরকারকে বিলম্ব না করার দাবি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের। সাদিয়া কানিজের রিপোর্ট। গণ অভ্যুত্থানের প্রায় ৫ মাস পর ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিলের দাবি তোলা হয়। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। ভিন্ন মত জানায় বিএনপি সহ কিছু দল। সিদ্ধান্তে পৌঁছতে সর্বদলীয় সংলাপ করে সরকার। আলোচনার মাধ্যমে ঘোষণাপত্র চূড়ান্তের পক্ষে মত দেন নেতারা। অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোন ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। ঘোষণাপত্রটা অনেক আগেই হওয়া দরকার ছিল, না হওয়াটা দুঃখজনক। সর্বদলীয় মতামতের ভিত্তিতে একটি সার্বজনীন ঘোষণাপত্র দেওয়া যায়, সেটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট হবে, যেই ডকুমেন্টের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করব এবং এই লড়াইয়ে যাদের ত্যাগ ছিল, সংগ্রাম ছিল, তাদের সেই লড়াই এবং ত্যাগও একটা স্বীকৃতি পাবে। সবাই এক হয়ে গণ অভ্যুত্থান ঘটালেও এখন অনেকে কার্পণ্য করছে বলে অভিযোগ তার। কর্তৃত্ববাদী শাসনের একটা রক্ষা কবচ ছিল, সেই সংবিধানকে রেখে কার্যত এই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সেটি সম্ভব নয়। এই সংবিধানের সংস্কার না করে এটাকে নতুন করে রিরাইট করা গেলে ভালো হতো, কিন্তু যেহেতু রাজনৈতিক বিভাজন বা দ্বিমত তৈরি হয়েছে, যেই কারণে আমরা বলেছিলাম যে কোনো সিদ্ধান্তই নেয়ার প্রয়োজন হয় বা নেওয়া লাগুক, এই সময় সেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে। ঐতিহাসিক স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ জরুরি। এ নিয়ে বিতর্ক সৃষ্টির সুযোগ নেই বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। বাংলাদেশের সকল মানুষ এই জায়গায় একমত হয়েছে যে জুলাইতে তারা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে ধারণ করে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জীবন দিতে কুণ্ঠাবোধ করেন নাই, সেই লক্ষ্যগুলোর কথা এখানে উল্লেখ থাকবে। একই সাথে নতুন বাংলাদেশ কিভাবে আমরা পেতে চাই তার কিছু অঙ্গীকার এই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং পক্ষ তারা জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র তার ব্যাপারে তারা যে একতাবদ্ধ হয়েছেন, সেটার ব্যাপারে আর নতুন করে তারা প্রশ্ন উত্থাপন করবেন না। নতুন বাংলাদেশ গড়তে সংবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। ফেসিবাদের কারখানা তৈরির এই সংবিধানকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করতে চায়। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। গতকাল সুইজারল্যান্ডের দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। জেনেভায় জাতিসংঘের
মানবাধিকার কার্যালয় থেকে এটি প্রকাশিত হবে। ষোলো বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। দীর্ঘদিন পর কারামুক্তিতে স্বজনের চোখে আনন্দ অশ্রু। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি কারাগারে থাকায় নিঃস্ব হয়ে গেছে কোনো কোনো পরিবার। সন্তানের মুক্তির অপেক্ষায় কেঁদে কেঁদে পরপারে চলে গেছেন কারা পিতামাতা। এক জীবন শেষে হয়ে গেলেও পরিবারের কাছে আবার ফিরতে পেরে খুশি তারা। বিভিন্ন কারাগার থেকে তাদের মিলে মুক্তি। আজহারুল ইসলাম ও AR বাদলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরের কারা ফটকে প্রিয়জনের অপেক্ষায় পরিবারের সদস্যরা। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হওয়ার আনন্দে আত্মহারা ছিলেন সবাই। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 জন, কাশিমপুর 1 থেকে 26 জন, কাশিমপুর 2 থেকে 89 জন আর কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনের মুক্তি মেলে প্রায় 1.5 যুগ পর। গত 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। প্রিয়জনের মুক্তির সেই খবরে যার পরনায় খুশি স্বজনরা। এগুলো তো আমাদের প্রাপ্য ছিল না, এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল। আমার বাবা কিন্তু বিদেশ ছিল। বাবা ছাড়া থাকা, দেশের ভিতরে থাকা বাবার কষ্ট অনুভব করছে। মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছেন বেশিরভাগ তৎকালীন বিডিআর সদস্য। দীর্ঘদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরে আবেগ আপ্লুত ছিলেন অনেকেই। আমি মেয়েটাকে ওর মায়ের কোলে তুলে দিয়ে আমি গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুন্দরভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাবো বাড়িতে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তখন খালাস পান 278 জন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কেরানীগঞ্জ কারা ফটকের সামনে আছেন সহকর্মী AR বাদল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাদল, 16 বছর পর আটক থাকার পর বিডিআর সদস্যদের মুক্তি ঘিরে কি পরিবেশ দেখছেন সেখানে, আর বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা কি বলছেন? এখানে আসলে আবেগী একটা পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যেই অনেকে চলে গেছেন। এই কারাগার থেকে 41 জন বিডিআর সদস্য আজ জামিনে মুক্তি পাচ্ছেন। এর মধ্যে স্বজনরা থেকে অপেক্ষা করেছেন তাদের স্বজনকে নেওয়ার জন্য। অনেকেই রিসিভ করে নিয়ে চলে গেছেন এবং হাতে কোনো 2-1 হয়তো এখন পর্যন্ত ভিতরে রয়েছে। যারা স্বজনরা ছিলেন তারা এই যে 16 বছরের যে একটি ব্যবধান, অনেকের সন্তান এসেছেন, ছোট্ট শিশুকে মায়ের কোলে রেখে বাবা বিডিআরের এই ঘটনায় কারাবন্দী হন, সেই থেকে তিনি কারাগারে ছিলেন। অনেকে বাবাকে হারিয়েছেন, অনেকে মাকে হারিয়েছেন, পরিবারের অনেক স্বজনদের হারিয়েছেন। সেরকম পরিস্থিতিদের মধ্য দিয়ে গিয়েছে। এখানে একজন সদস্য রয়েছেন, উনি DAD বিডিআরের ডেপুটি ডিরেক্টর ছিলেন সেই সময়। তার কাছ থেকে জানতে চাইবো আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, এখন কোনটার কি অবস্থা? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারে নাই। আমি প্রথম থেকেই নির্দোষ ছিলাম। আমি এখনও নির্দোষ। আমি হত্যা মামলা খালাসপ্রাপ্ত এবং বিস্ফোরক মামলা দিয়ে আমাকে আটকে রাখা হয়েছিল। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ সরকার প্রমাণ করতে পারেনি বিধে আমাকে খালাস দেওয়া হয়েছে। আমি খালাস এবং আমি হাজত হিসেবেই জেলখানায় ছিলাম। আজকে আমি মুক্ত হলাম, আমি হাজত হিসেবে বের হলাম। আমার জন্য 3টা মামলা ছিল, আমি সব জায়গায় খালাস পেয়েছি। আপনি কি পিলখানায় ছিলেন ওই দিন নাকি? পিলখানায় ছিলাম। এসেছিলেন কেন, কোথা থেকে এসেছেন? ওখানে আমার দাওয়াত ছিল, পিলখানায় দাওয়াতে আসছিলাম। 16 বছরে আপনার পরিবারের কি অবস্থা?
16 বছর আমার পরিবার শেষ, আমি শেষ, আমার পরিবার শেষ। আমার একমাত্র সন্তান ডাক্তার, তার জীবনও শেষ। সেও এখন দেশের বাইরে, তাকে সরকারি চাকরিতে যোগদান করতে দেওয়া হয় নাই। 16 বছরে পরিবারের কাকে কাকে হারিয়েছেন? আমার এখন কে আছে আমি জানি না। আমার সঙ্গে মিথ্যা কথা বলে অনেক সময়। আমার বাবা মারা গেছে আমি জানছি, আমার মা শয্যাশায়ী এই পর্যন্ত জানি, কিন্তু সে বেঁচে আছে কিনা এটা আমাকে কেউ বলে না। কেউ জিজ্ঞেস করলে বলে যে না মোটামুটি আছে, এই অবস্থায় চলছে আর কি। কারণ আমার ওয়াইফও অসুস্থ, সে আসতেছে আমাকে নেওয়ার জন্য, রাস্তায় আছে। এখন চাওয়া কি আপনার? চাওয়া হলো যে যত নির্দোষ সদস্য, আমাদের মুক্তি হয়েছে, বাকিদের মুক্তি দিতে হবে, চাকরিতে পুনর্বহাল করতে হবে, সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে তাদেরকে। যেহেতু তারা নির্দোষ ছিল, ঘটনাটা কিভাবে ঘটাইছে, কে ঘটাইছে আপনারা সবাই জানেন। আমরা মুখ খুলতে পারিনি, বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। যারা বলছে, যারা বলতে গেছে তারা সবাই শেষ হয়ে গেছে। যারা সত্য ঘটনা বলছে আর একটা লোকও বেঁচে নাই, সমস্ত লোকই শেষ হয়ে গেছে। কি বা কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন ভালোভাবে। শুনছিলেন রেদওয়ানা, একজন যিনি 16 বছর কারাবন্দী ছিলেন। এই কারাবন্দী অবস্থায় বাবাকে হারিয়েছেন, অনেক স্বজনকে হারিয়েছেন। তার মতো প্রায় একই অবস্থা যারা এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে ছিলেন। অনেকেই হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও বিস্ফোরক মামলা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল, এমনটি তারা বলছেন। সব মামলা থেকেই আসলে তারা মুক্তি পেতে চান এবং পরিবার যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয় সেই দায়টি সরকারকে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ খবর। রেদওয়ানা। বাদল, আপনাকে ধন্যবাদ। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্ব নেতাদের এই আহ্বান জানান তিনি। এছাড়া উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই জানিয়ে ডক্টর ইউনূস জানান তার সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সহায়তা চান। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন ও খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মান মন্ত্রী ওলেফ গ্যাম সমিটকে লুৎপে সিদ্দিকিকে চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে বলে জানান জার্মান মন্ত্রী। 71 million people in Bangladesh. সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরার পাশাপাশি সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। আসিয়ান নেতাদের সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়। It makes a lot for Bangladesh. বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ অব্যাহত রয়েছে, তাই বাংলাদেশ এই সমস্যার দ্রুত সমাধান চায়। এই সংকট নিরসনে আসিয়ান নেতারা অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রাখে বাংলাদেশ। উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই বলেও জানান ডক্টর মুহাম্মদ ইউনূস। Social business funds can be created so that the funds can be available to the young people. তরুণদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে, তাদেরকে নেতৃত্ব পর্যায়ে আনতে হবে। তাদের নতুন নতুন আইডিয়া, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা সমাজে ও অর্থনীতিতে ভূমিকা রাখবে। এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন তিনি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে 1 বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এর আগে গত 9 জানুয়ারি ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের এই নেতা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির সময় 2 ট্রাক বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় বিক্রি এবং মজুতের অভিযোগে 2 জনকে গ্রেফতার করে সংস্থাটি। সকালে মিন্টু রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল রাতে রাজধানীর বাংলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজুতকারীর মূল হোতা সিরাজুল ইসলাম উজ্জ্বল 10 বছর আগেও একই অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানায় পুলিশ। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। নোয়াখালী হাতিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 14টি দোকান। বুধবার গভীর রাতে উপজেলার আফাজিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক 1টার দিকে বাজারের উত্তর পাশে একটি মুদি দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অন্যদিকে মধ্যরাতে আগুনে রাঙামাটি শহরের তবলছড়িতে পুড়ে গেছে 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। বুধবার রাত 3টার দিকে তবলছড়ির কালী মন্দিরের সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। শীতে দুর্ভোগে আছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। উত্তরের ঠান্ডা বাতাসে কাজে যেতে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষ। দিনাজপুর এবং হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তারপরও ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে বোরো ধানের চারা সহ আলু পেঁয়াজ পরিচর্যায় কাজ করছেন কৃষকরা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। 2 দিন ধরে সূর্যের দেখা নেই গাইবান্ধায়। শীতে কাদা মাটিতে বোরো চারা রোপণে কৃষি শ্রমিকদের কষ্ট বেড়েছে। কুড়িগ্রামে শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল চরাঞ্চল এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মেহেরপুর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এদিকে কুয়াশার ঘনত্ব কমায় আরিচা কাজিরহাট 8 ঘন্টা এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 6 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় নতুন করে দাবানলের সৃষ্টি হয়েছে। প্যালিসাডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকা। ইতোমধ্যে 30,000-এরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে এবারে আগুনে 32 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরের কাস্টাইক হ্রদ সংলগ্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন একটি দাবানল। এতে এরই মধ্যে অন্তত 32 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোড়ঝাড় পড়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টির কাস্টাইক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। হ্রদের আশেপাশের এলাকা জুড়ে বহু মানুষের বসবাস। কাস্টাইক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য হুমকি তৈরি করেছে। তথ্য মতে এই হ্রদে আনুমানিক 18,600 মানুষ বাস করেন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের 14,000-এর মতো বাড়িঘর দাবানলের ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আরও হাজার হাজার একর ভূমি। নিরাশ্রয় বাসিন্দাদের পুনরায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আগুন ঠিক কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়েও কোনো পরিষ্কার ধারণা দিতে পারছে না কর্তৃপক্ষ। রাকিব হাসান, RTV। দর্শক, বিপিএল এর সবশেষ খবর জানবো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থাকা সহকর্মী রাফি আমিনের কাছ থেকে। রাফি, একটু জানাবেন যে দর্শকদের উপস্থিতি কেমন, সেই সাথে চট্টগ্রাম পর্বে